আমি বসে বসে ভাবছিলাম, 10 বছর বয়স থেকে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। কত কত জঙ্গল দেখলাম, কত শিকারী দেখলাম। রাজা মহারাজা, গরিব গুরবা, শিক্ষিত অশিক্ষিত। কিন্তু চন্দ্রকান্তর মতো আশ্চর্য একটা চরিত্র দেখলাম না কখনো। এমন নিষ্ঠুরতা এবং এমন দয়াও দেখলাম না কারো মধ্যে, এমন শিক্ষা ও অশিক্ষাও। চন্দ্রকান্ত আমার জীবনে এক দুর্মর অভিজ্ঞতা। বনে জঙ্গলে আমার ঘুরে বেড়ানো সার্থক। চন্দ্রকান্তর মতো একটি চরিত্র খুঁজে পেয়েছি এ জীবনে, এই তো যথেষ্ট। মহানদী থেকে হাওয়া আসছে হু হু করে। চন্দনীর উঠানের সজনে গাছের পাতায় ঝিরঝির শব্দ উঠছে। আশেপাশে কারো উঠোনে চাঁপা গাছ আছে, তার গন্ধ ভাসছে হাওয়ায়। কেরোসিনের কুপিটা নিয়ে গেছে চাঁদনি ও ঘরে। এ ঘর অন্ধকার। প্রথমে অন্ধকার লাগছিল, এখন চোখে সয়ে গেছে। জানলা দিয়ে চাঁদের আবছা আলো এসে মাটির মেঝেতে পড়েছে। বেড়ার গায়ে তক্ষক ডাকছে ঠক ঠক করে। ঘরের ঠিক পেছনেই ইঁদুর তাড়া করছে সাপ। কি সাপ কে জানে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে ইঁদুরগুলো। ঘরের মধ্যে ছুঁচো আছে, খড়ের চালের ওপরে দৌড়াদৌড়ি করছে তারাও, ঘরের বাইরের ভয়ে। মাঝে মাঝে ডাকছে চিক চিক করে। চন্দনি ও ঘর থেকে ডাকলো, বলল, এসো। একটা জিনিস লক্ষ্য করছি, আসার পর থেকে একবার দুবার ভাই বলেছিল চন্দনি। তারপর আমাকে আর কোনো সম্বোধনই করছে না। ও কি আবারও ভুল করতে চায়? এক ভুলেই তো জীবনের বাকি নেই কিছু। তাছাড়া চন্দনি জানে না যে আমি গুণে না হলেও দোষে চন্দ্রকান্তই। ঘরে আমার আসক্তি নেই, কখনোও ছিল না। বিশ্বাস নেই সমাজে, সংসারে। মাঝে মাঝে যে বড় একা লাগে না তা নয়। যৌবনের শরীর যে কাঁকড়ার মতো কামড়ায় না আমাকে, এও সত্যি নয়। মনের মধ্যে বড় শীতও লাগে কখনো কখনো, কিন্তু তবু সংসারের উপরে কোনো দাবিও রাখিনি আমি। সব অধিকারই আমার বিনা লড়াইতে ছেড়ে দিয়েছি। দায়িত্বও নিইনি তেমন, নেবও না। তফাৎ এর মধ্যে এইটুকুই যে চন্দ্রকান্তর চারধারে কোনো খাঁচা নেই, কিন্তু আমার একটা খাঁচার প্রহসন আছে। কিন্তু সেই খাঁচাটা ইঁদুরে কাটা মশারির মতো শতছিন্ন। তার ফাঁক দিয়ে দিয়ে যখন তখন আমি গলে আসি। সমাজ, সংসার, ভালোবাসার স্বরূপ আমি এই চর্মচোখে দেখেছি। এককালীন নরম হৃদয়ে তা অনুভব করেছি। তারপর নরম মাটিতে হাতির পায়ের ওজনে যেমন গর্তর সৃষ্টি হয়, পরে সে গর্ত যেমন শুকিয়ে ওঠে, শক্ত লোহার মতো হয়ে যায়, সে জায়গা মানুষের চলার অযোগ্য হয়ে ওঠে যেমন, আমার হৃদয়টাও তাই হয়ে গেছে। বিস্মৃতির নীল অপরাজিতা লতায় সেই শুকনো কুদৃশ্য গর্তগুলো হয়তো ছেয়ে গেছে সময়ের ব্যবধানে, কিন্তু এই হৃদয়ে আর নম্রতা নেই। কাউকে আর ভালোবাসা দেওয়ার ক্ষমতা নেই, নেই ভালোবাসা গ্রহণের ক্ষমতাও। বেচারি চন্দনি, ও বড় সরল, এখনো সরল। শরীরটাকে নিলামে তুললেও কি মনটা বেঁচে থাকে? থাকে তো দেখছি।
বড় আশ্চর্য মানুষের মন। এতে বড় সহজে ময়লা লাগে, আবার বড় নোংরামির মধ্যে থেকেও নোংরা লাগে না। ঘরের এক কোণায় একটা মেঝে খোঁড়া উনুন, কাঠ রাখা আছে অন্য কোণায়, দেওয়ালে ঝোলানো আয়না, আয়নার সামনে দড়ি ঝোলানো এক টুকরো কাঠ, তার উপর প্রসাধনের সামগ্রী। এ দেওয়াল ও দেওয়ালের মাঝে নারকোল দড়ি দিয়ে ঝোলানো আলনা, তাতে চন্দনীর জামা কাপড় ঝুলছে। লাল গোলাপ ফুল আঁকা একটি নীল টিনের ছোট্ট তোরঙ্গ, জলের কুঁজো, রান্না করার মাটির হাঁড়ি, অ্যালুমিনিয়ামের গ্লাস, কলাই করা সাদা থালা। কাঁঠাল কাঠের একটা পিঁড়ি পেতে মাটি নিকিয়ে চন্দনী আমাকে বসতে বলল। শুধলাম, তুমি খাবে না? তুমি খাও না, পরে খাবো, ও বলল। মনে হলো আদরের ধমক দিল আমায় চন্দনী। আমার মনে সজনে পাতার মতো দোলা লাগলো। কাউকে ভালোবেসেই শুধু মেয়েরা পারে এমন করে কথা বলতে। আমার ভয় করতে লাগলো। মোটা চালের লাল ভাত, একটু লাউয়ের তরকারি আর মাছের কাঁটা দিয়ে তেঁতুলের টক। খিদে পাইনি যে এমন নয়, কিন্তু ও তো একজনেরই রান্না করেছে, সেই ভয়ে ইচ্ছে করেই কম খাবো ঠিক করলাম। চন্দনী কুপির সামনে আসন পিঁড়ি হয়ে আমার দিকে মুখ করে বসল, আমার খাওয়া দেখতে লাগলো। কম্পমান কুপির আলোটা ওর চিকন মুখের উপর নেচে যাচ্ছিল। ও বলল, লজ্জা করছে আমার, তোমরা কত কি যে খাও। আমার কিন্তু বড় ভালো লাগছিল। কতদিন যে আমার খাওয়ার সামনে কেউ এমন করে বসেনি, পাতের দিকে চেয়ে দেখেনি কি লাগবে না লাগবে। বড় অভিমানী ছিলাম একদিন। সংসারে আজকে আমার মতো নিরভিমানী লোক নেই। কোনো পাওনা নেই কারো কাছে, পাওয়ার বাসনাও নেই। তাই হঠাৎ যা পাওয়ার নয় তা পেয়ে চোখে জল এসে যাওয়ার মতো হলো। কষ্টে সংযত করলাম নিজেকে। চন্দনী বলল, হাঁড়িতে কিন্তু ভাত অনেক আছে, তরকারিও আছে। তুমি কিন্তু আমার কথা ভেবে আধপেটা হয়ে খেও না। যদি সব ফুরিয়েও যায় তাহলে আবার রেঁধে নেব। তারপর একটু চুপ করে থেকে বলল, আমার শরীর বেচা পয়সায় কেনা ভাত খেতে তোমার ঘেন্না হচ্ছে বুঝি? আমি বললাম, আর একটু ভাত দাও। চন্দনী খুশি হলো, হাসল। হাসলে চন্দনীকে বড় ভালো দেখায়। ও বিড়িগড়ে না জন্মালে রাজরানী হতে পারত, হয়তো হয়েও ছিল। চন্দ্রকান্তর মতো রাজা কজন হয়, কিন্তু কপালে সইল না। খেতে খেতে আমি বললাম, চন্দ্রকান্তর সঙ্গে আমার দেখা হওয়া দরকার। কেন? বলল চন্দনী। ওকে খুব উত্তেজিত দেখালো। এমনি? না, ওর সঙ্গে দেখা করতে হবে না তোমার। গিয়ে বুঝি বলবে যে আমি কি হয়েছি? দাইয়ানি চন্দনীর গল্প করবে বুঝি, যাকে 5 টাকায় যে কোনো হাড় গিলে সারা রাত ধরে পেতে পারে। বুঝলাম 15 টাকার 10 টাকা তাহলে মাউসিই নেয়। বললাম, তা না, ওকে খুঁজে বের করে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ওকে কেউ ধরতে পারবে না। তোমার সঙ্গে বাকি জীবন শান্তিতে কাটাতে পারবে। ভালো তো তোমাকেই বাসে। ভালোবাসা? বড় ঘৃণার সঙ্গে উচ্চারণ করল চন্দনী কথাটা। তারপর বলল,
ভালোবাসা না ছাই। আমি ওর মুখ দেখতে চাই না। ও মরে গেছে। তোমাকে আমি ওর জন্য ডাকিনি। ও লোকটাও তোমাকে ডাকেনি। আমি ডেকেছি। আমাকে যে করে হোক উদ্ধার করো, এখান থেকে নিয়ে যাও। সম্মানের সঙ্গে আমাকে বাঁচতে দাও বাকি জীবন। সব সাধিত পূর্ণ হলো, নিজের ঘর, নিজের স্বামী, গরু বাছুর, ছেলে মেয়ে, সব সব। এখন আমাকে দয়া করো। আমি বললাম, চন্দ্রকান্তকে তো তুমি জানো। উনি কখনো নিজের সাহায্যের জন্যে কাউকে ডেকেছেন না ডাকবেন? চন্দনী এবার কঠিন হলো। বলল, ওর কথা শুনতেই চাই না আমি। বললাম, ঠিক আছে, কিন্তু উনি কোন জঙ্গলে লুকিয়ে আছেন জানো? চন্দনী কি একটা ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, এখন কোথায় আছে জানি না, কিন্তু জানি যে লবঙ্গীর জঙ্গলে পালিয়েছে। ঠিকাদার ছবি নায়কের যে মুহুরি ভালো কাজের লোভ দেখিয়ে আমাকে এখানে এনেছিল, সে আমার কাছে এসে রাত কাটায় সপ্তাহের একদিন। ওর মুখে শুনেছিলাম যে দিনের বেলা লুকিয়ে থাকে, রাতের বেলা মূল খুঁড়ে খায়, ফল পেড়ে খায়। যে কোনো দিন বাঘের পেটে কি বাইসনের গুঁতোই শেষ হয়ে যাবে। শরীরের যা অবস্থা ছিল তাতে এমনিতেই শেষ হওয়ার কথা এতদিনে। এমনিতে শেষ না হলে যা করে বেঁচে আছে তাতে আর কদিন বাঁচবে। লবঙ্গীর জঙ্গলে হাতি নেই, আমি শুধলাম। শুনেছি এই সময়ে নেই, তবে যেতে কতক্ষণ? জঙ্গলি হাতি তো আর বাঁধা থাকে না। আমি বললাম, সৌমেন বাবুদের কাজ হচ্ছে এখন জুকোপ কূপে। চলো, তোমাকে নিয়ে আমি সেখানে যাই কাল। জুকুপ তো লবঙ্গীর কাছেই। ওদের ক্যাম্প থেকে চন্দ্রকান্তর খোঁজও করব, আর তোমার কি করা যায় তাও ঠিক করব। চন্দনী বলল, তুমি কি পাগল হলে? টিকোড়পাড়ার 50 মাইলের মধ্যে যে কোনো ঠিকাদারের ক্যাম্প আছে, তার মুহুরিরা সকলেই আমার কথা জানে। কেউ কেউ আমার কাছে আসেও। আমি এখন নাম করা নতুন দায়ী আনি। আমাকে সঙ্গে নিয়ে গেলে তোমার মুখে থুতু দেবে সকলে। তোমার তো মান সম্মান বলে একটা কথা আছে। তোমার এত বড় অসম্মান আমি হতে দেব না। আমি বললাম, আমার কথা তোমায় ভাবতে হবে না। চন্দনী চটে উঠে ভুরু তুলে তাকালো আমার চোখে। বলল, হবে না কেন? আমি দাঁড়িয়ানি হয়েছি বলে কি আর সব গেছে? কোনটা ভালো কোনটা মন্দ তাও কি আমি বুঝি না ভাবছ? তাও কি বলার অধিকার নেই আমার? আমি একটু চুপ করে থাকলাম। তারপর বললাম, তাহলে চলো, তোমাকে নিয়ে নদী পেরিয়ে বিড়িগড়ে যাই, বড়মূল রিডসিলিঙ্গা হয়ে। তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসি, তোমার আপনজনদের কাছে। না না না, আমার আপনজন কেউ নেই বলে চেঁচিয়ে উঠল প্রায় চন্দনী। বলল, ওরা আমাকে টাঙ্গি দিয়ে কেটে ফেলবে। বিড়িগড়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার মতো দাঁড়িয়ানি হয়নি। ওরা আমার ভাই বোন। আমার গ্রামের লোকেরা গরিব হতে পারে, কিন্তু আমি ওদের যোগ্য নই। আমি মরে গেলেও ওখানে যেতে পারবো না। ওদের কাছে আমি মরে গেছি চিরদিনের মতো। এবারে আমি রেগে গেলাম। বললাম, তাহলে আমাকে কি করতে বলো? কি আমি করতে পারি তোমার জন্যে? চন্দনী মুখ তুলল, ওর দু চোখে জল। পরক্ষণেই মুখ নামিয়ে নিল। আমি ডাকলাম, চন্দনী। চন্দনী খুব আস্তে আস্তে মুখ তুলল।
অনেকদিন আগে এক চাঁদনি রাতে মহুয়া গাছতলায় একটা চিত্রল হরিণীকে মেরেছিলাম। দূর থেকে তার শিং আছে কি নেই বুঝতে পারিনি। কাছে গিয়ে দেখি হরিণী, তখনও তার প্রাণ ছিল। টর্চের আলো ফেলতেই দেখি তার চোখ ভরা জল, চোখের নিচে কাজল রেখার মতো রেখা বেয়ে জল গড়িয়ে পড়ছে। চন্দনীর চোখের সঙ্গে সেই হরিণীর চোখের বড্ড মিল। অনেক পাপ আমার। আরো অনেক কথা মনে হলো। বাঁ হাত দিয়ে চন্দনীর গাল টিপে দিলাম, হাসলাম, বললাম, অত ভাবছ কেন, কিছু একটা করবই, দেখি কি করা যায়। চন্দনী আমি ওর গাল ছোঁয়ায় খুব খুশি হলো, হাসলো। বুঝলাম ওর সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আশ্চর্য, কত পুরুষ সন্ধে থেকে রাতভর ওকে ময়াম দেওয়া ময়দার মতো চটকায়, অথচ ওর গালে আমার আঙুল লাগতে এখনো সেই চন্দনী শিউরে ওঠে। আমরা বড় বোকা, মেয়েদের আমরা একটুকুও বুঝলাম না। আদাম ইভের দিন থেকে এত হাজার বছর একসঙ্গে থেকেও কিচ্ছুমাত্র বুঝলাম না। আমার খাওয়া হয়ে গেলে আমি আবার এ ঘরে এসে বসলাম, খাটে উঠে দেওয়ালে হেলান দিয়ে। চন্দনী বলল, খেয়ে আসছি এক্ষুনি আমি, তুমি ও ঘরে বসো। আমি এ ঘরে আসতেই চন্দনী পান সেজে দিয়ে গেল আমার। বিড়িগড়ের পাহাড়ের খন্দরা পান খায় না, কিন্তু সমতলে নেমে এসে এদের সঙ্গে মিশে ও পান খাওয়া শিখেছে। ওর কাছে যারা আসে তারাই শিখিয়েছে হয়তো। গুন্ডি খাই না আমি, ও রাখে না, এমনি পান খয়ের চুন আর সুপুরি দিয়ে বানিয়ে এনেছিল। চন্দনী খেয়ে এলে বললাম, রাতারাতি এখান থেকে পালিয়ে গেলে কি হয়? ও ভয় পেয়ে গেল, বলল, রাতে আমাকে নিয়ে পালালে তোমার নামে থানা পুলিশ হবে, তুমিও কি ফেরারি হতে চাও? কথাটায় আমার বেশ মজা লাগলো। শহরে বসে কাগজের সম্পাদকীয় দপ্তরে দু একটা চিঠি লিখে, তাহাও যদি সব চিঠি প্রকাশিত হতো। আমরা আমাদের চতুর্দিকের কত শত অন্যায়ের প্রতিবিধান করি বলে মনে করি। জেলে যেতে আমাদের বড় ভয়। বিবেকের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সারা জীবন প্রতিকারহীন ন্যাক্কারজনক ভীরুতায় আমরা কাটিয়ে দেই। অথচ জেলের প্রাচীরের ভেতরে ঢুকতে ভয়ে মরি। আমাদের রুজি রোজগার, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, আমাদের হীন স্বার্থ এসে সব সময় বিবেকের পথ আগলে দাঁড়ায়। চন্দনীর জন্যে না হয় থানা পুলিশ হলোই বা একটু। আমার মতো নিষ্ক্রিয় লোকের জীবনটা তো ঘোলা জলের ডোবাই, তাতে না হয় একটু জলোচ্ছ্বাস জাগলই। বিবেকের জেল থেকে মুক্তি পেয়ে না হয় পুলিশের জেলে গেলামই। কিন্তু চন্দনী বলল, আমি চলে যাওয়ার আগে এদের পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে, নইলে বিপদ আছে। তারপরই বলল, কিন্তু আমাকে নিয়ে যাবে কোথায়? কলকাতা? আমি ভয়ে নীল হয়ে গেলাম। আমার কি সে সাহস আছে? কলকাতায় কি চন্দনী গিয়ে থাকতে পারবে? ওর সামাজিক মর্যাদা সেখানে কি হবে? কোন সম্মান দেবে তাকে আমার আত্মীয়রা, আমার শিক্ষিত উচ্চমন্য পরিচিতরা? তাছাড়া এই খোলা বনের মেয়ে তো ডিজেলের ধোঁয়ায় অপমানে শুকিয়ে যাবে।
ওকে কিভাবে, কোন পরিচয়ে নিয়ে যাব আমার সঙ্গে? আমি যে মজ্জায় মজ্জায় ভীরু। কনভেনশন ভাঙার জোর যে আমার বুকে নেই। বহু বছরের মধ্যবিত্ত জীবনের সাধারণত্ব আমাকে নীচ, সাধারণ, লোকভীত করে তুলেছে। না, আমার সে সাহস নেই। তাছাড়া চন্দনীকে নিয়ে গিয়ে জি করে রাখা যায় না। ওকে যা করে রাখা যায় তা করে তো রাখতে পারবো না। সেটা ওর অথবা আমার কারো পক্ষেই সুস্থ বন্দোবস্ত নয়। চন্দনী আবারও বলল, নিয়ে যাবে কলকাতায়? আমি বললাম, না, আমরা এখন লবঙ্গিতে যাব। তুমি এখনো চন্দ্রকান্তর বিবাহিতা স্ত্রী। চন্দ্রকান্তর সঙ্গে দেখা না করে, কথা না বলে কিছুই ঠিক করতে পারবো না আমি। তুমি যাই বলো না কেন। চন্দনী মুষড়ে পড়ে অধৈর্য গলায় বলল, কিন্তু আমার পরিচয় কি দেবে? জুকোপকূপে তোমাকে চিনবে কত লোক। তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি বলবে? আমি বললাম, আমার জন্যে তোমাকে ভাবতে হবে না। 100 বার ভাবতে হবে। এবারে চেঁচিয়ে বলল চন্দনী। তারপর বলল, তোমাকে ডেকে এনে ভুল করেছি। তারপর ভুরু উঁচিয়ে বলল, ঠিক আছে, তুমি রাতটা আমার ঘরে থাকো। টাকা দিয়েছ যখন থাকার জন্যে, তুমি তো রাতের জন্যে কিনেই রেখেছ আমায়। এ রাতে তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতেও পারো, কিন্তু কাল ভোরে উঠেই চলে যেও এখান থেকে। টাকা উসুল করে চলে যেও। আমার জন্যে তোমার কিছুই করতে হবে না। হঠাৎ আমার ভীষণ রাগ হয়ে গেল। সামনে দাঁড়ানো চন্দনীকে ঠাস করে এক চড় মারলাম। চড় খেয়েই চন্দনী চুপ করে গেল। দুহাতে মুখ ঢেকে বিছানায় মুখ গুঁজে শব্দ না করে ফুলে ফুলে কাঁদতে লাগল। ওর হাত থেকে পানটা মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্ত আমি কি করব এবং কি করলাম বুঝতে পারলাম না। তারপর ওকে হাত ধরে তুলতেই ও আমার বুকের ওপর আছড়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। বলল, তুমি আমার কে? আমাকে মারবার তুমি কে? আজ চন্দ্রকান্ত থাকলে তোমাকে গুলি করে মারত। তুমি কোন অধিকারে মারলে আমাকে? চলে যাও, এক্ষুনি চলে যাও আমার ঘর থেকে। আমি একটুক্ষণ ওর দিকে চেয়ে রইলাম। তারপর দরজা খুলে বেরিয়ে গেলাম। কুকুরটা ভুক ভুক শব্দ করে ডেকে উঠল। আমি সোজা নদীর ঘাটে গিয়ে পৌঁছলাম। তখন অনেক রাত। জিপটা তেমনই দাঁড়িয়েছিল। জিপের মধ্যে ঢুকে বসলাম। এখান থেকে এক্ষুনি চলে যাব ভাবলাম, কিন্তু পারলাম না। কোথায় যাব তাও ভেবে পেলাম না। চাঁদের আলোয় দারুণ দেখাচ্ছে সাতকোশিয়া গণ্ডের মহানদীকে। ওপারের পাহাড়ের ওপর থেকে সম্বর ডাকল হঠাৎ। তারপর আবার সব চুপচাপ। যেখানে কুমিরের চাষ করছে ওড়িশার বন বিভাগ, সেখান থেকে কতকগুলো কুকুর ডাকতে লাগল। নদীর উপরে নৌকোর আলো। কে যেন পাটাতনের উপরে কি ফেলল। কাঠে কাঠে ধাক্কা লেগে একটা শুকনো ভোঁতা আওয়াজ হলো। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চায়ের দোকানি ঝাঁপ খুলেছে। 1 কাপ গরম চা খেয়ে আবার চন্দনীর ঘরের দিকে গেলাম। দোর ভেতর থেকে বন্ধ ছিল। ধাক্কা দিতে অনেকক্ষণ পর চন্দনী দরজা খুলল। খুলেই আবার দড়াম করে দরজা বন্ধ করে দিল।
মাউসি এসে আমার পাশে দাঁড়ালো, মুখে চোখে কুটিল হাসি। বলল, কি ব্যাপার বাবু, রাতে ছিলে না? চন্দনীকেও পছন্দ হলো না? তোমাদের ব্যাপারই আলাদা। শহরে কত ভালো ভালো জিনিস দেখো। মাউসিকে বললাম, আমি চন্দনীকে নিয়ে যেতে চাই। মাউসি বলল, কদিনের জন্যে? আমি বললাম, চিরদিনের জন্যে। কোথায়? তা জানি না। তুমি যদি মেয়েটাকে মেরে ফেলো, যদি বিক্রি করে দাও কারো কাছে? মাউসি নিরুত্তাপে বলল। বললাম, তাতে তোমার কি? তুমি কি চাও বলো? মাউসি বলল, ও চলে গেলে ক্ষতি হবে আমার। ক্ষতি হবে বলেই তো তোমাকে এত কথা বলছি। এমন সময় চন্দনী দরজা খুলল। মাউসি বলল, কি রে ছুঁড়ি, রাতের বেলা বাবুকে খুশি করতে পারলি না? বাবু রাত কাটালো বাইরে, শিখলি কি এতদিনে? চন্দনী কি একটা বলতে গিয়ে থেমে গেল, কথা বলল না কোনো। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি মাউসিকে বললাম, আমার তাড়া আছে, বলো তুমি কি চাও? তারপর চন্দনীকে বললাম, 15 মিনিটের মধ্যে তোমার জামা কাপড় গুছিয়ে নাও, আমরা এক্ষুনি যাব। মাউসি বলল, 300 টাকা চাই। চন্দনী আঁতকে উঠে বলল, 300 টাকা? মাউসি, আমার রোজগারের দুগুণ তো তুমি রোজই নিয়ে যাও। তুই চুপ কর, বেশি কথা বললে ভীমকে ডাকবো, তোদের দুজনকেই শায়েস্তা করে দেবে। আমি মাউসির দিকে চেয়ে বললাম, ভালো করে কথা বলো চন্দনীর সঙ্গে, আর ডাকো তোমার ভীমকে। ভালোভাবে মেটালে মেটাও, নইলে 1 পয়সাও দেব না। ওকে জোর করেই নিয়ে যাব, দেখি তুমি কি করতে পারো। বলতেই মাউসি দৌড়ে চলে গেল। যেতে যেতে বলল, বড় পীড়িত দেখছি। আমি বললাম, চন্দনী তাড়াতাড়ি করো। চন্দনীর চোখে এবারে ভয় দেখলাম। আমার বিপদ দেখে ও নিজের বিপদের কথা ভুলে গেল। ও বলল, তুমি পালাও, আমার যা হয় তা হবে, বাকি জীবন এখানেই থাকবো। ভীমরা এসে পড়লে তোমার খুব বিপদ হবে। আমি বললাম, সময় নষ্ট করো না, শিগগির তোমার তোরঙ্গে জিনিসপত্র গুছিয়ে চলে এসো। চন্দনী কিছুক্ষণের মধ্যেই তোরঙ্গ আর পুঁটলি হাতে করে বেরোলো, এবং প্রায় সঙ্গে সঙ্গে মাউসির সঙ্গে 4 জন লোক লাঠি হাতে এসে দাঁড়ালো বেড়ার দরজা আগলে। তাদের চোখ মুখের ভাব ভালো না। ওদের পক্ষে আমাকে খুন করা তো বটেই, চন্দনীকেও খুন করা কিছুই নয়। কোমরে হাত দিয়ে চট করে পিস্তলটা বের করলাম আমি। বের করে মাউসিকে বললাম, কি চাও? টাকা চাও না গুলি খেতে চাও? আমার কাছে পিস্তল থাকবে তা ওরা অনুমান করেনি। যে লোকের কাছে লাইসেন্সড পিস্তল থাকে তার মাথায় লাঠি মারলে তারপরেও নানা বিপদ তাদের হতে পারে, এই বোধটুকু গুন্ডাগুলোর ছিল। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চন্দনীকে বললাম, হিপ পকেট থেকে আমার মানি ব্যাগ বের করে মাউসিকে 300 টাকা দিতে। চন্দনী কখনো 100 টাকার নোট দেখেনি মনে হলো, মাউসিও দেখেনি। 3টে 100 টাকার নোট হাতে পেয়ে মাউসির মুখে হাসি ফুটল। আমি বললাম, ভীমদের বলো যে আমাকে আর চাঁদনিকে জিপ অবধি পৌঁছে দেবে, যাতে পথে আর কেউ ঝামেলা না করে। ভীমরা তাই করল। অত ভোরে পুরো বস্তি জাগেনি, কিন্তু যারাই জেগেছে
তারাই সকলে রীতিমতো শোভাযাত্রা করে আমাদের পেছন পেছন এলো। চন্দনীর তোরঙ্গটা আমি বাঁ হাতে নিলাম। থালা বাসন কটা একটা শাড়ির পুঁটলি করে নিয়েছিল ও। দোকানিরাও সকলে দোকান ছেড়ে পথে এসে ভিড় করল। টিকর পাড়ার শান্ত আবহাওয়ায় এত বড় একটা উত্তেজনার ঘটনা বোধহয় বহুদিন ঘটেনি। ঘটেছিল একবার, বহু বছর আগে, যখন কুমির শিকারে এসে এক সাহেব ও তার ছেলেকে কুমিরে ধরেছিল। মেম সাহেব কুমির দুটোকেই মেরেছিলেন, কিন্তু কুমির মারার পর হুড খোলা ফোর্ড গাড়িতে স্বামী ও ছোট ছেলের রক্তাক্ত মৃতদেহ পেছনের সিটে রেখে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি একা গাড়ি চালিয়ে এই ঘাট থেকে অঙ্গুলের পথে যাচ্ছিলেন। তখনও এই ঘাটে খুব উত্তেজনা হয়েছিল। পূর্ণাকোটের আগে পথের বাঁ পাশ দিয়ে একটা বড় সুন্দর নদী গেছে। মহানদীতে গিয়ে পড়েছে বোধহয়, অনেক নিচে, বিনকেইয়ের কাছাকাছি কোথাও। সেই নদীর পাশে জিপ থামিয়ে আমরা চোখ মুখ ধুয়ে নিলাম। একটা ঝোপের আড়ালে গিয়ে চন্দনী একটু সেজে গুজে নিল। আয়নাটা আনতে ভোলেনিও। বিড়িগড়ে ও অন্যরকম ছিল। চন্দনী অনেক বদলে গেছে। তারপর পূর্ণাকোটে এসে চায়ের দোকানে গুলগুলা, নিমকি এসব দিয়ে চা খেলাম আমরা। পম্পাসরে এসে যখন ডাইনে মোড় নিলাম লবঙ্গীর ধূলিধূসরিত পথে, তখন চন্দনী শেষবারের মতো জিজ্ঞেস করল, কোথায় চললে? এ রাস্তা কোথায় গেছে? আমি বললাম, লবঙ্গী, জুকুব। আমার দৃঢ় চোয়ালের দিকে চেয়ে আর চন্দনী কোনো কথা বলার সাহস করল না। বাকি পথ একেবারে চুপ করে রইল। মাঠিয়াকুদু নালার পাশে সৌমেনবাবুদের ক্যাম্প পড়েছে। ক্যাম্প মানে নালার পাশে পাতার তৈরি একটি বড় ঘর। উপরে পাতা, চারদিকে পাতা। পাতাগুলো শুকিয়ে এসেছে। ঘরের এক পাশটা খোলা, সেই পাশটাতে রান্না বান্না হয়। নারায়ণ রাঁধে। গেরুয়া রঙা লুঙ্গি পড়া সিটিয়ে যাওয়া নারায়ণ আমার বহুদিনের চেনা। এক পুরনো মুহুরির ভাইপো রত্নাকর এই ক্যাম্পের ম্যানেজার। খুব বিদ্বান রত্নাকর। একাদশ ফেল, মানে একাদশ ক্লাসে উঠে ফেল করেছিল। বছর 20 বয়স, এক ছেলে এক মেয়ে, হাতে হাত ঘড়ি। বিদ্বান ছেলে বলে বিয়েতে সাইকেল পেয়েছিল পণ হিসেবে। নীল রঙা লুঙ্গি আর হলুদ রঙা শার্ট পরেছিল ও। মুখের মধ্যে একটা গর্ব ও কর্তৃত্বের ছাপ। জিপের শব্দ শুনে তখন ক্যাম্পে যারাই ছিল তারাই ঘর ছেড়ে বাইরে এলো। আমাকে দেখে নমস্কার করলো। খুশি হলো ওরা সকলে। চন্দনীকে দেখে ওরা অবাক, চুপ করে রইল। আমি বললাম, আরেকটা পাতার ঘর বানাও, আমি থাকবো, আর চন্দনীও থাকবে এখানে। কোথায় থাকবে? আপনারই ঘরে? রত্নাকর শুধল। ওর গলায় শ্লেষের সুর বাজল। চন্দনী মুখ নিচু করে থাকলো, পুঁটুলি হাতে করে। আমি বললাম, তেমন দরকার হলে তাই থাকবে, তবে এখন কামিনদের ঘরেই থাকবে। কোনো কামিন নেই আমাদের, রত্নাকর আবার বলল। নারায়ণ বলল, কেন? চন্দনী কম্ফুর সঙ্গে থাকতে পারে, ওর বউ ছেলের সঙ্গে। কম্ফুকে? আমি শুধলাম।
কম্ফু জড়িবুটির বদ্যি, জঙ্গলের কবিরাজ, রত্নাকর বলল। আমি বললাম, না দরকার নেই, এখানেই চন্দনীর জন্যে আরেকটা ঘর বানিয়ে দে, 2 জন লোক লাগা, আমি পয়সা দিয়ে দেব। রত্নাকর চন্দনীর এরকম প্রাধান্যটা ভালো চোখে দেখল না। আমি বললাম, চন্দনী এখানে আমার অতিথি হয়ে থাকবে, খাবে দাবে, বিশ্রাম করবে, বেড়াবে। যখন ট্রাক আসবে আমি সৌমেনবাবুকে চিঠি লিখে দেব, আমাদের সঙ্গে যা যা জিনিস আছে নামিয়ে নে, খাওয়ার দাওয়ার সব। তারপর নারায়ণকে বললাম, নারায়ণ, আমাদের রান্না কিন্তু তুই করবি। নারায়ণ গড় হয়ে বলল, আজ্ঞা। সেদিনটা পুরো গেল পর্ণকুটির বানাতে। দুপুরে আলু ভাজা, ডাল ও কুমড়োর তরকারি রেঁধেছিল নারায়ণ। খেয়ে দে একটু ঘুমিয়ে নিলাম, রাতে ভালো ঘুম হয়নি। বিকেলে ক্যাম্পের সামনে নালার পাশে একটা বড় কালো পাথরের ওপর বসে রত্নাকরের কাছে চন্দ্রকান্তর খোঁজ খবর নিলাম খুঁটিয়ে। ও যে খোঁজ জানে না তাই নয়, ফেরারি চন্দ্রকান্তর সঙ্গে ও নিজেকে জড়াতে চাইল না। বলল, আমরা বনে বাস করে বন বিভাগের শত্রুকে প্রশ্রয় দিতে পারি না। এখন রাতে মোবাইল ইউনিট ঘুরে বেড়াই জিপে করে, রাইফেল ও আলো হাতে নিয়ে। এত গভীর জঙ্গলে আসে না যদিও তারা, কিন্তু আসতে কতক্ষণ। ইতিমধ্যে একবার দারোগা হাইলজার্স কোম্পানির জিপ নিয়ে দিন 15 আগে আমাদের ক্যাম্পে এবং ভালুধরিয়া নালার পাশে মাইল 4 দূরে ছবিনায়কের ক্যাম্পেও ঘুরে গেছে। চন্দ্রকান্তকে ওরা খুঁজে বের করবেই। ওর সঙ্গে জড়িয়ে পড়লে আপনারও বিপদ, আমাদেরও বিপদ। সৌমেনবাবুকে আপনি চিঠি লিখতে পারেন, কিন্তু আমরা বন বিভাগের ঠিকাদার। সৌমেনবাবু এসব জিনিস পছন্দ করবেন না, আপনি দেখবেন। তাছাড়া বলেই ও চুপ করে গেল। আমি বললাম, তাছাড়া কি? রত্নাকর একটু দ্বিধা করে বলল, চাঁদনীকে এনে আপনি ভালো করেননি, আপনাকে লোকে যা তা বলবে। আপনি কেন একজন দারিয়ানির জন্যে এই ঝামেলায় জড়াচ্ছেন? পুলিশও এসে পড়তে পারে ওর খোঁজে, তখন আমাদের সকলেরই বিপদ। আমি বললাম, তোদের কোনো বিপদে ফেলবো না রে, ওর দায়িত্ব আমার। পুলিশ এলে তোরা বলবি তোরা কেউ জানিস না, আমাকে চিনিস না পর্যন্ত। আমি চন্দনীকে নিয়ে এসে এই নালার পাশে জলের সুবিধার জন্যে ঘর বানিয়ে আছি। তারপর বললাম, তোরা নিশ্চিন্ত থাক, তবে এখানে সকলকে বলে দিস যেন চন্দনীর সঙ্গে কেউ খারাপ ব্যবহার না করে, ওকে কেউ পুরনো কথা না তুলে কষ্ট দেয়। ও আমার অতিথি। রত্নাকর আমার কথাতে আশ্চর্য হলো, কিন্তু বুঝতে পারল না আমার সঙ্গে চন্দনীর সম্পর্কটা কি, কিন্তু বোঝবার জন্যে ব্যাকুল হয়ে উঠল। রত্নাকরকে আরও শুধলাম, চন্দ্রকান্তর কোনো খোঁজ জানিস না? সত্যি কথা বলছিস? না, রত্নাকর বলল, সত্যিই বলছি। ওর মুখ দেখে বুঝলাম যে ও মিথ্যে কথা বলছে। বললাম, তুই জানিস না তো কে জানে? সারা জুকুপকুপ চষে বেড়াচ্ছিস, তোর লোকেরা কোথায় না কোথায় যাচ্ছে এই জঙ্গলে, আর একটা মানুষকে কেউ দেখেনি, এই কথা আমি করি না বিশ্বাস। সত্যি কথা বল। রত্নাকর আমার চোখে কি দেখল জানি না, ও আমাকে
ক্যাম্প থেকে একটু দূরে ডেকে নিয়ে গেল। তারপর বলল, আমি জানি না, কিন্তু কম্ফু ওর খবর জানে। বুনো পাতা ফলের খোঁজে ও বন বাদারে ঘুরে বেড়ায় জড়িবুটি বানাবে বলে। ওর সঙ্গে নাকি দেখা হয় মাঝে মধ্যে। তারপরই বলল, বাবু, এ কথা বলবেন না যেন কাউকে, কম্ফুকেও না। আমি বললাম, কম্ফু কোথায়? জঙ্গলে গেছে, ফেরার সময় হলো। রত্নাকর তারপর ফিরে গিয়ে তার ঘরে কাঠের হিসাব করতে বসল। চন্দনী ঘুমিয়েছিল তখনও। একটু পরেই সন্ধে হয়ে যাবে। বোধহয় অনেক অনেক দিন পর আজকে সন্ধেই বড় করে টিপ পরবে না চন্দনী, চোখে কাজল দেবে না, পয়সার প্রেমিককে দেহদান করার জন্যে ভাতের গন্ধের লোভে সেজেগুজে বসে থাকবে না। ভাতের গন্ধ বড় মিষ্টি। এক মুঠো ভাতের জন্যে কত কি না করে মানুষে। অথবা কে জানে, অনেকদিন পর আজ সন্ধেবেলা ওর শরীরের কোনো দাবিদার নেই বলে কি ওর বড় ফাঁকা লাগবে। বেলা পড়ে এসেছে। নেপালি ইঁদুরগুলো বড় বড় তেঁতরা গাছের পাতায় পাতায় ঝাঁপাঝাঁপি করে বেড়াচ্ছে। ডালগুলো নড়ছে, পাতা কাঁপছে তীর তীর করে। শেষ সূর্যের লাল আলো পাতায় পাতায় ঠিকরে এসে চোখে লাগছে। এ জঙ্গলে ময়ূর বোধহয় কম, কিংবা থাকলেও এদিকটাতে কম। ডাক শোনা যায় না। ধনেশ পাখি অনেক, বড়কি ধনেশ, এরা বলে কুচিলা খাই। ছোটকি ধনেশকে এরা বলে ভালিয়া খাই। কুচিলা গাছে আর ভালিয়া গাছে এদের বেশি দেখা যায় বলে এই নাম। জংলি মোরগ ডাকছে। কোটরার আওয়াজ আসছে পাহাড়ের ওপর থেকে। এ সময় পলাশের সময়। পলাশে শিমুলে নবজন্ম পিয়াসী পাতাগুলোর লাল ও হলুদ রঙে জঙ্গল এক দারুণ সাজে সেজেছে। লাল অথবা হলুদের রঙে যে কত বিভিন্নতা, কত নরম ও গাঢ় যে তাদের বৈচিত্র্য, তা এই চৈত্রের জঙ্গলে না এলে ঠিক বোঝা যায় না। শিমুল ফুল খেতে বড় ভালোবাসে কোটরা হরিণ। ফুলটা ঠিক খায় না, ফুলের বোঁটা ও ভিতরের আঁশটা খুব শখ করে খায়। খেয়ে দেখেছি, কষকষ লাগে। কষায়ও তো একটা স্বাদ। ওদের হয়তো খেতে ভালোই লাগে। আসন্ন সন্ধ্যায় পাহাড় বেয়ে চাঁদ উঠেছে। একদিকে উদীয়মান চাঁদ, অন্যদিকে অস্তমান সূর্য। পশ্চিমাকাশে নীল উজ্জ্বল ধ্রুবতারা। ঘরে ফেরা বিভিন্ন পাখির ডাক, সব মিলিয়ে কেমন নেশা নেশা লাগছে। হঠাৎ দেখলাম একজন বেঁটে খাটো শক্ত চেহারার লোক, মাথার চুল আধ পাকা আধ কাঁচা, কাঁধে টাঙ্গি ঝোলানো, হাতে কিছু গাছগাছড়া নিয়ে পাহাড়ের যেদিক থেকে কোটরা ডাকছিল সেদিকের পাকদণ্ডি দিয়ে নেমে আসছে। লোকটার হুঁশ ছিল না কোনো দিকে। নিজের মনে এঁকে বেঁকে পাথরের উপর পা ফেলে ফেলে লাফিয়ে লাফিয়ে নেমে আসছিল। ছোটবেলা থেকে জঙ্গলে বেড়ে উঠেছে, জঙ্গলেই জন্ম নেবার পর ওর কৈশোর, যৌবন, বার্ধক্য সব জঙ্গলের সঙ্গে এক সুরে বাঁধা। তফাৎ এটুকুই যে ওর জরা আছে, জঙ্গলের জরা নেই।
প্রকৃতি নিজের বুকের কোরকে নিজেকে নতুন করে পুনরুজ্জীবিত করার মন্ত্র লুকিয়ে রেখেছেন, যে মন্ত্র মানুষকে দেননি। প্রতি বছর নতুন করে ফুল ফোটে তার বুকে, নতুন প্রজাপতি ওড়ে, হরিণের শিং খসে গিয়ে নতুন শিং গজায় কিছুদিন পরে। সাপ তার পুরনো খোলস ছেড়ে নতুন চিকনতার খোলসে ঢেকে নেয় নিজেকে। হতভাগা মানুষরাই শুধু নিজের এক খোলসের মধ্যে বন্দি থাকে আমৃত্যু। মৃত্যু এসে তাকে আবার প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেয়। একদিকে নদীর পাড়ে চিতার ধোঁয়া নিভে আসে, অন্যদিকে নবজাত শিশুর কান্না ভাসে পাতার কুঁড়ে থেকে। সেই শিশু বড় হয় একদিন, এক ফুল থেকে প্রজাপতি অন্য ফুলে গিয়ে বসে। তার পায়ে মাখা পরাগ মাখামাখি হয়ে যায়, অন্য ফুলে ফুল জন্মায়।